ইসরায়েলের বিরুদ্ধে কঠোর নিষেধাজ্ঞার প্রস্তাব ইউরোপীয় কমিশনের। যুদ্ধ বন্ধের দাবিতে চলছে বিক্ষোভ। দখলদার বাহিনীর তাণ্ডবে একদিনে নিহত আরও 61 ফিলিস্তিনি। যুক্তরাষ্ট্রে আবারও বন্দুক সহিংসতা। এবার পেনসিলভেনিয়ায় গুলিতে 3 পুলিশ কর্মকর্তা নিহত, গুরুতর আহত 2। হামলাকারী আত্মহত্যা, লকডাউন গোটা এলাকা। যুক্তরাজ্যে মার্কিন প্রেসিডেন্টকে রাজকীয় অভ্যর্থনা। লাল গালিচার সংবর্ধনা আর ফ্লাই পাস্টে দেয়া হলো সম্মাননা। সফরের মধ্যেই লন্ডনে ট্রাম্প বিরোধী বিক্ষোভ। এবং নেপালের অন্তর্বর্তী সরকারের সামনে পাহাড় সম চ্যালেঞ্জ। অর্থনৈতিক পুনর্গঠন, আন্তর্জাতিক সমর্থন আদায়ের কঠিন পরীক্ষা। সব বাধা পেরিয়ে সরকারের সফল হওয়া নিয়ে সংশয়। আন্তর্জাতিক সময়ের সঙ্গে আছি আমি কাজল আব্দুল্লাহ। আন্তর্জাতিক আহ্বান সত্ত্বেও থামছে না গাজায় ইসরায়েলি আগ্রাসন। উপত্যকায় গণহত্যা নিয়ে জাতিসংঘের প্রতিবেদনে 24 ঘন্টার মধ্যেই আল শিফা হাসপাতাল এলাকায় হামলা চালিয়েছে দখলদার বাহিনী। তাদের আক্রমণে একদিনে গাজায় প্রাণ গেছে নারী, শিশুসহ 61 ফিলিস্তিনির। গাজা সিটি থেকে বাসিন্দাদের সরে যেতে বিমান থেকে লিফলেট ফেলছে ইসরায়েল। এমন পরিস্থিতিতে ইসরায়েলের বিরুদ্ধে কঠোর নিষেধাজ্ঞার প্রস্তাব দিয়েছে ইউরোপীয় কমিশন। গাজা সিটি থেকে বাসিন্দাদের সরে যাবার নির্দেশ দিয়ে বিমান থেকে লিফলেট ফেলছে ইসরায়েলের সামরিক বাহিনী। যে কোনো সময় শুরু হবে হামলা, সেই আশঙ্কায় ভীত সবাই। বেঁচে থাকার চরম অনিশ্চয়তার মধ্যেই পায়ে হেঁটে, গাড়িতে করে, এমনকি গাধার পিঠে চড়ে অনেকেই রওনা দিয়েছেন দক্ষিণের দিকে। গাজায় আকাশ, স্থল ও নৌপথে একযোগে হামলা চালিয়ে যাচ্ছে দখলদার বাহিনী। বুধবারের হামলায় 7টি শরণার্থী ক্যাম্পসহ শহরের আবাসিক এলাকায় বহু বাড়ি ধ্বংস হয়েছে। স্থানীয় স্বাস্থ্য কর্তৃপক্ষ জানিয়েছে একদিনে অর্ধশতাধিক ফিলিস্তিনি নিহত হয়েছেন, যাদের মধ্যে শিশু ও মহিলা রয়েছেন। যুদ্ধ শুরুর পর থেকে এ পর্যন্ত উপত্যকায় নিহত হয়েছেন 65,000-এর বেশি ফিলিস্তিনি, আহত 1.5 লাখের বেশি। ইসরায়েল গাজায় গণহত্যা চালিয়েছে জাতিসংঘের এমন প্রতিবেদন প্রকাশের 24 ঘন্টা যেতে না যেতেই উপত্যকার আল শিফা হাসপাতালের আশপাশে আক্রমণ করে ইসরায়েল। এতে নিহত হয় বেশ কয়েকজন। এটিকে যুদ্ধাপরাধ হিসেবে আখ্যা দিয়েছে হামাস। ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে প্রতিক্রিয়া দেখাতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছে সংস্থাটি। এমন পরিস্থিতিতে ইউরোপীয় কমিশন ইসরায়েলের বিরুদ্ধে গাজায় হামলার কারণে কঠোর নিষেধাজ্ঞার প্রস্তাব করেছে। এই প্রস্তাবনায় বাণিজ্য সম্পর্কিত কিছু সুযোগ স্থগিত করা, কঠোর শুল্ক আরোপ, 2 ইসরায়েলি মন্ত্রী ও 10 হামাস সদস্যের ওপর নিষেধাজ্ঞার বিষয়টি অন্তর্ভুক্ত রয়েছে। অন্যদিকে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার ঘোষণা দিয়েছে লুক্সেমবার্গ। এদিকে গাজা যুদ্ধ বন্ধ ও সংঘাত থামানোর চুক্তির মাধ্যমে জিম্মিদের মুক্ত করার দাবিতে বিক্ষোভ চলছে ইসরায়েলে। বুধবার জেরুজালেমে বিক্ষোভে অংশ নেন অনেকে। এদিন নেতানিয়াহুর বাসভবনের বাইরেও প্রতিবাদ জানাতে জড়ো হন সাধারণ ইসরায়েলিরা। ফারহাদ চৌধুরী, সময় সংবাদ। তুরস্কের সঙ্গে উত্তেজনার মধ্যেই সাইপ্রাসকে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দিয়েছে ইসরায়েল। বারাক MX নামে পরিচিত এই প্রযুক্তি শুধু বিমান নয়, ক্ষেপণাস্ত্র, রকেট হামলাও শনাক্ত করে প্রতিহত করতে সক্ষম। তুরস্কের প্রতিরক্ষা বিশ্লেষকরা এটিকে S-300-এর চেয়েও ভয়ঙ্কর বলে আখ্যা দিয়েছেন। গেল বৃহস্পতিবার সাইপ্রাসের লিমাসল বন্দরে পৌঁছায় ইসরায়েলের তৈরি প্রতিরক্ষা ব্যবস্থা বারাক MX। ডিসেম্বর থেকে শুরু হওয়া চালানের মধ্যে তৃতীয় চালান এটি। গণমাধ্যম জানায় সম্পূর্ণ সরবরাহ শেষ হয়েছে। চলতি বছরে আকাশ প্রতিরক্ষা কার্যক্রমে যুক্ত হবে এই ব্যবস্থা। এর মাধ্যমে পুরানো রাশিয়ান প্রযুক্তি একেবারেই অচল হয়ে পড়ছে বলে মনে করছেন অনেকে। বারাক MX তৈরি করেছে ইসরায়েলের অ্যারোস্পেস ইন্ডাস্ট্রিজ। উন্নত 3D রাডারে সজ্জিত এই প্রযুক্তি সর্বোচ্চ 460 কিলোমিটার দূর থেকে লক্ষ্য শনাক্ত করতে সক্ষম। 150 কিলোমিটার পর্যন্ত শত্রুর বিমান কিংবা ক্ষেপণাস্ত্র ধ্বংস করতে পারবে। এমনকি কামান, মর্টার ও রকেট হামলার উৎস শনাক্ত করতে পারে এটি। তুরস্কের প্রতিরক্ষা বিশ্লেষকেরা এটিকে S-300-এর চেয়েও ভয়ঙ্কর বলে আখ্যা দিয়েছেন। 1997 সালে রাশিয়া থেকে অর্ডার করা S-300 কখনো মোতায়েন করা হয়নি। অথচ বারাক MX শুধু সাইপ্রাস নয়, গোটা পূর্ব ভূমধ্যসাগরে তুরস্কের বিমান ও স্থলবাহিনীর জন্য হুমকি হয়ে উঠবে বলে মনে করেন তারা। এর আগে অ্যারোস্পেস ইন্ডাস্ট্রিজের এক কর্মকর্তা জানান, গ্রিস ও সাইপ্রাসের সঙ্গে সমন্বয় করে দ্বীপের উত্তর অংশকে তুরস্কের নিয়ন্ত্রণ থেকে মুক্ত করতে পরিকল্পনা করা উচিত। এমন বক্তব্যের পরই সাইপ্রাসে এ ব্যবস্থা মোতায়েন করা হয়। বিশ্লেষকরা বলছেন, ইসরায়েল গ্রিস সাইপ্রাস ঘনিষ্ঠতায় পূর্ব ভূমধ্যসাগরে নতুন শক্তির ভারসাম্য গড়ে উঠছে।
তবে সাইপ্রাসের প্রতিরক্ষা মন্ত্রীর দাবি, তুরস্ক এখনও দ্বীপের উত্তরাংশ দখল করে রেখেছে, তাই নির্ভরযোগ্য প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তোলা তাদের দায়িত্ব। যদিও ইসরায়েল তুরস্ক দ্বন্দ্ব নয়, সাইপ্রাসের সার্বভৌম সিদ্ধান্তের অংশ হিসেবেই এই অস্ত্র কেনা হয়েছে বলেও জানান তিনি। ইয়াসমিন অনন্যা, সময় সংবাদ। মিত্র দেশগুলোকে নিয়ে রাশিয়ার যৌথ মহড়ার জবাবে শক্তি দেখালো ন্যাটো। পোল্যান্ডে আয়রন গেট নামের মহড়া চালানো হয়েছে। দাবি করা হচ্ছে মহড়ার লক্ষ্য পূর্ব দিক থেকে সম্ভাব্য আক্রমণ মোকাবিলার প্রস্তুতি নিশ্চিত করা। এদিকে ন্যাটোর সঙ্গে উত্তেজনার মধ্যে ইউক্রেন জুড়ে হামলা চালিয়ে যাচ্ছে রাশিয়া। কিয়েভের দাবি, চলতি মাসে এ পর্যন্ত ৩৫০০ ড্রোন ও প্রায় ২০০ রকেট হামলা চালিয়েছে রুশ সেনারা। এমন পরিস্থিতিতে ইউক্রেনে নতুন সামরিক সহায়তা পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র। রাশিয়া, বেলারুশ সহ মিত্র কয়েকটি দেশের যৌথ মহড়ার জবাবে শক্তি প্রদর্শন করেছে ন্যাটো। বুধবার পোল্যান্ডে আয়রন গেট নামে সামরিক মহড়ায় অংশ নেয় অত্যাধুনিক সব ট্যাঙ্ক, হেলিকপ্টার ও যুদ্ধবিমান। পোল্যান্ডের সামরিক বাহিনী জানিয়েছে, মহড়ার লক্ষ্য পূর্ব দিক থেকে সম্ভাব্য আক্রমণ মোকাবিলার প্রস্তুতি নিশ্চিত করা। আয়রন গেট মহড়ায় পোল্যান্ডের পাশাপাশি মিত্র দেশগুলোর সেনারাও অংশগ্রহণ করেছে। মহড়াটি আয়রন ডিফেন্ডার নামের সিরিজ মহড়ার অংশ হিসেবে আয়োজিত হয়। ন্যাটোর সঙ্গে উত্তেজনার মধ্যেই ইউক্রেন জুড়ে হামলার মাত্রা দিন দিন বাড়িয়ে চলেছে রাশিয়া। জাপোরিজিয়া, মাইকোলাইভ, সুমি অঞ্চলে পুতিন বাহিনীর হামলা অব্যাহত আছে। বুধবার তাদের আক্রমণে কয়েকজন হতাহতের খবর পাওয়া গেছে। কিয়েভের দাবি, চলতি মাসে এ পর্যন্ত ৩৫০০ ড্রোন ও প্রায় ২০০ রকেট হামলা চালিয়েছে রাশিয়া। পাল্টা আঘাত হানছে ইউক্রেনও। রাশিয়ার জ্বালানি স্থাপনা লক্ষ্য করে জেলেনস্কি বাহিনী হামলা চালিয়ে যাচ্ছে। এতে বিভিন্ন গ্যাস ক্ষেত্রে বিস্ফোরণ ও আগুন লাগার ঘটনা ঘটছে। তবে এখন পর্যন্ত ক্ষয়ক্ষতি কিংবা হতাহতের খবর পাওয়া যায়নি। রাশিয়ার রাষ্ট্রায়ত্ত তেল পাইপলাইন প্রতিষ্ঠান সতর্ক করে বলেছে, বাড়তে থাকা হামলার কারণে উৎপাদন কমাতে হতে পারে। এমন পরিস্থিতিতে ইউক্রেনে নতুন সামরিক সহায়তা পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র। $৫০০ মিলিয়ন দুটি প্যাকেজের মধ্যে প্যাট্রিয়ট আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ও হিমার্স রকেট অন্তর্ভুক্ত আছে বলে জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তিনি আরও নিশ্চিত করেন, ন্যাটো নেতৃত্বাধীন সমন্বিত তহবিলের মাধ্যমে এরই মধ্যে $২ বিলিয়ন অর্থায়ন করা হয়েছে। অক্টোবরের মধ্যে এই তহবিল $৩.৫ বিলিয়ন পৌঁছানোর আশা করা হচ্ছে। এই অর্থ দিয়ে মার্কিন অস্ত্র কেনার পরিকল্পনা আছে কিয়েভের। ফরহাদ চৌধুরী, সময় সংবাদ। যুক্তরাজ্যের রাজকীয় অভ্যর্থনা পেলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প। উইন্ডসর ক্যাসেলে তাদের অভ্যর্থনা জানান রাজা চার্লস, রানী ক্যামিলা। লাল গালিচার সংবর্ধনা, সামরিক কুচকাওয়াজ ও যুদ্ধবিমানের ফ্লাই পাস্টের মধ্য দিয়ে সম্মান জানানো হয় ডোনাল্ড ট্রাম্প ও তার স্ত্রীকে। এদিকে মার্কিন প্রেসিডেন্টের সফরের মধ্যেই লন্ডনে ট্রাম্প বিরোধী ব্যাপক বিক্ষোভ হয়েছে। ইসরায়েলের প্রতি মার্কিন সমর্থন বন্ধের আহ্বান জানান বিক্ষোভকারীরা। 2 দিনের যুক্তরাজ্য সফরে আছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প। দেশটিতে এটি তার দ্বিতীয় রাষ্ট্রীয় সফর। লন্ডনে পৌঁছানোর পর রাজকীয় আড়ম্বরের মধ্য দিয়ে উইন্ডসর ক্যাসেলে তাদের স্বাগত জানান রাজা তৃতীয় চার্লস, রানী ক্যামিলা, উইলিয়ামস ও কেট দম্পতি। দেয়া হয় রাজকীয় লাল গালিচা সংবর্ধনা। ট্রাম্প ও মেলানিয়া ট্রাম্প রাজকীয় বাহনে করে প্রদক্ষিণ করেন প্রাসাদ প্রাঙ্গণ। পাশাপাশি সামরিক কুচকাওয়াজ ও যুদ্ধবিমানের ফ্লাইপাস্টের মাধ্যমে অভ্যর্থনা জানানো হয় ট্রাম্প দম্পতিকে। এরপর ব্রিটেনের রাজা তৃতীয় চার্লস ও রানী ক্যামিলার সঙ্গে উইন্ডসর ক্যাসেলের রাজকীয় সংগ্রহশালা ঘুরে দেখেন মার্কিন প্রেসিডেন্ট ও তার স্ত্রী। যান সেন্ট জর্জ চ্যাপেলেও। উইন্ডসর ক্যাসেলের রাজকীয় ভোজেও অংশ নেন তারা। এদিকে মার্কিন প্রেসিডেন্টের ঐতিহাসিক এই সফর ঘিরে রাজকীয় আয়োজনের মধ্যেই লন্ডনে চলছে ট্রাম্প বিরোধী বিক্ষোভ। এ সময় রাস্তায় নামেন হাজারো মানুষ। প্লাকার্ড আর ফিলিস্তিনের পতাকা হাতে আন্দোলনকারীদের স্লোগানে প্রকম্পিত হতে থাকে চারপাশ। গাজা যুদ্ধ বন্ধের আহ্বান জানান বিক্ষোভকারীরা। তার উচিত নিজ দেশের প্রতি মনোযোগ দেয়া এবং অন্য দেশের বিষয়ে হস্তক্ষেপ না করা, বিশেষ করে গাজা ইস্যু নিয়ে। তার ইসরায়েলের প্রতি সমর্থন ও অস্ত্র সরবরাহ বন্ধ করা উচিত। এর আগে মার্কিন প্রেসিডেন্ট পৌঁছানোর আগ মুহূর্তে যুক্তরাজ্যে উইন্ডসর ক্যাসেলে দেয়ালে ভেসে উঠতে দেখা যায় ডোনাল্ড ট্রাম্প, যৌন অপরাধে দণ্ডিত জেফ্রি অ্যাপস্টেইন এবং প্রিন্স অ্যান্ড্রুর ছবি। এ ঘটনায় অন্তত 4 জনকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে ব্রিটিশ পুলিশ। নাসরিন রুমি, সময় সংবাদ। যুক্তরাষ্ট্রের পেনসিলভেনিয়ায় বন্দুক হামলায় 3 পুলিশ কর্মকর্তা নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন আরও 2 জন। মঙ্গলবার স্থানীয় সময় দুপুরে ইয়র্ক কাউন্টিতে এই ঘটনা ঘটে। হামলাকারী পরে নিজেও
আত্মহত্যা করেন। যুক্তরাষ্ট্র থেকে হাসানুজ্জামান সাকির রিপোর্ট। যুক্তরাষ্ট্রে আবারও বন্দুক সহিংসতার ঘটনা ঘটেছে। এবার পেনসিলভেনিয়া অঙ্গরাজ্যের ইয়র্ক কাউন্টিতে এক অস্ত্রধারীর এলোপাতাড়ি গুলিতে নিহত হয়েছেন কয়েকজন পুলিশ কর্মকর্তা। পুলিশ জানায়, স্থানীয় সময় দুপুর 2:10 দিকে ফোন কল পেয়ে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী ও জরুরি বিভাগের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছায়। সেখানে গিয়ে 5 পুলিশ সদস্যকে গুলিবিদ্ধ অবস্থায় দেখতে পান তারা। উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকেরা কয়েকজনকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত অপর পুলিশ সদস্যদের অবস্থা আশঙ্কাজনক। আইন শৃঙ্খলা বাহিনীর তথ্য অনুযায়ী মঙ্গলবার দুপুরের পর পেনসিলভেনিয়ার 115 মাইল পশ্চিমে মেরিল্যান্ডের কাছে নর্থ কোডোরাস টাউনশিপ এলাকায় এক ব্যক্তিকে আদালতের একটি পরোয়ানা দিতে যায় পুলিশ। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে ওই ব্যক্তি অনবরত তাদের উপর গুলি চালাতে থাকে। পরে হামলাকারী নিজেও গুলি চালিয়ে আত্মহত্যা করে। স্থানীয় এক বাসিন্দা জানান, তিনি অন্তত 30 রাউন্ড গুলির শব্দ শুনেছেন। এ ধরনের সহিংসতা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। আমাদের সমাজ হিসেবে আরো ভালো করতে হবে। যারা মনে করে বন্দুক তুলে নেওয়া বা অস্ত্র হাতে নেওয়াই বিরোধ মেটানোর উপায়, তাদের পাশে দাঁড়াতে হবে। ঘটনার পর মেক্সিকান অভিবাসী অধ্যুষিত ওই এলাকা লকডাউন করে দেয় আইন শৃঙ্খলা বাহিনী। এতে স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। ফিলাডেলফিয়ার মেক্সিকো কনসুলেট সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে জানিয়েছে, তারা ঘটনাটি পর্যবেক্ষণ করছে এবং মেক্সিকান বাসিন্দাদের সতর্ক থাকার পরামর্শ দিয়েছে। পুলিশ ঘটনা অনুসন্ধানে তদন্ত শুরু করেছে। হাসানুজ্জামান সাকি, সময় সংবাদ, যুক্তরাষ্ট্র। নেপালে অন্তর্বর্তী সরকারের সামনে এখন পাহাড় সম চ্যালেঞ্জ। আগামী নির্বাচন আয়োজন থেকে শুরু করে আন্তর্জাতিক সমর্থন আদায়, ভেঙে পড়া অর্থনীতি পুনর্গঠন, বিদেশি শক্তির প্রভাব সামলানো, নতুন পররাষ্ট্রনীতি গড়ে তোলা, সবকিছু মিলিয়ে সময়টা নেপালের জন্য কঠিন পরীক্ষার। কিন্তু প্রশ্ন উঠেছে, অল্প সময়ের এই অন্তর্বর্তী সরকার আদৌ কি পারবে সেই সব চ্যালেঞ্জ সামলাতে? নেপালে তরুণদের আন্দোলনের পর পতন ঘটে কেপি শর্মা ওলির সরকারের। 2 দিনের বিক্ষোভে ভেঙে পড়ে প্রশাসনিক কাঠামো, ভাঙচুর হয় শত শত স্থাপনা। এরপর অন্তর্বর্তী সরকারের প্রধানমন্ত্রীর দায়িত্ব নেন সাবেক প্রধান বিচারপতি সুশীলা কার্কি। তবে তার সামনে আছে পাহাড় সম চ্যালেঞ্জ। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, আগামী নির্বাচন আয়োজনই হবে এই সরকারের প্রথম চ্যালেঞ্জ। তবে তার চেয়েও গুরুত্বপূর্ণ কাজ হবে চীন, ভারত, যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়ন, জাপান এবং কোরিয়ার সমর্থন নিশ্চিত করা। নিরপেক্ষ ও বিশ্বাসযোগ্য ভোট আয়োজনের জন্য আন্তর্জাতিক সমর্থন এখন অপরিহার্য। একই সঙ্গে দেশ পুনর্গঠনের জন্য বিদেশি সহায়তা টানাও বড় পরীক্ষা হবে নেপালের অন্তর্বর্তী সরকারের জন্য। পররাষ্ট্রনীতিতে অতীতের ভুলের দিকেও নজর দিচ্ছেন বিশ্লেষকরা। বৈশ্বিক প্রেক্ষাপট সঠিকভাবে না বুঝতে পারা নেপালকে বিপদে ফেলেছে বলে মনে করছেন অনেকে। বিদেশি শক্তির কূটনৈতিক আচরণ ও দৃষ্টিভঙ্গি অনুধাবন করতে না পারাই বর্তমান জটিল পরিস্থিতির মূল কারণ হিসেবে দেখা হচ্ছে। ফলে নতুন পররাষ্ট্রনীতিকে গুরুত্ব দেয়া অন্তর্বর্তী সরকারের অন্যতম কাজ হবে বলে পরামর্শ বিশ্লেষকদের। ব্যাপক বিক্ষোভ, সহিংসতা, রাজনৈতিক অনিশ্চয়তা দেশটির অর্থনীতিতেও আঘাত এনেছে। পর্যটন নেপালের প্রধান ভরসা হলেও সাম্প্রতিক বিক্ষোভে সেই খাত বড় ধাক্কা খেয়েছে। নভেম্বর-ডিসেম্বরে যখন পর্যটনের প্রধান মৌসুম, তখন বিদেশি পর্যটকদের নিরাপত্তার নিশ্চয়তা দিতে না পারলে অর্থনৈতিক পুনরুদ্ধার থমকে যেতে পারে। রাজনৈতিক স্থিতিশীলতার সঙ্গে সঙ্গে এই খাত পুনরুজ্জীবনও দেশটির অন্তর্বর্তী সরকারের জন্য বড় চ্যালেঞ্জ হবে বলে মনে করা হচ্ছে। ফারহাদ চৌধুরী, সময় সংবাদ। আন্তর্জাতিক সময় আরও থাকছে। ভারী বৃষ্টিতে বন্যা ও ভূমিধসে বিপর্যস্ত ভারত। উত্তরাখণ্ডে নিহত 15, নিখোঁজ অনেকে। পানি ঢুকেছে ইসফলের হাসপাতালে, ব্যাহত চিকিৎসা সেবা। আসামে তলিয়ে বহু ঘরবাড়ি। ভারী বৃষ্টিতে সৃষ্ট ভয়াবহ বন্যা ও ভূমিধসে বিপর্যস্ত ভারতের মণিপুর, উত্তরাখণ্ড, আসাম সহ কয়েকটি রাজ্য। উত্তরাখণ্ডে ভূমিধসে অন্তত 15 জনের প্রাণহানির ঘটনা ঘটেছে। নিখোঁজ রয়েছেন বেশ কয়েকজন। মণিপুরে ওয়াংজিং নদীর পানি বেড়ে প্লাবিত হয়েছে রাজধানী ইসফলের দক্ষিণাঞ্চল। হাসপাতালে পানি ঢুকে ব্যাহত হচ্ছে চিকিৎসা সেবা। এতে চরম দুর্ভোগে পড়েছেন রোগীরা। আসামে পানিতে তলিয়ে গেছে বহু গ্রাম। বসত ঘর, রাস্তাঘাট ডুবে যাওয়ায় বাধ্য হয়ে বাড়িঘর ছেড়ে নিরাপদ স্থানে চলে যাচ্ছেন বাসিন্দারা।
লোকালয়ে হু হু করে ঢুকছে পানি, যত দূর চোখ যায় পানিতে থই থই করছে চারপাশ। এ দৃশ্য ভারতের আসামের। ধানসিঁড়ি নদীর পানি বেড়ে প্লাবিত হয়েছে গ্রামের পর গ্রাম, তলিয়ে গেছে বসতঘর, রাস্তাঘাট ও ফসলি জমি। বাধ্য হয়ে বাড়িঘর ছেড়ে নিরাপদ স্থানে চলে যেতে হচ্ছে বাসিন্দাদের। একই অবস্থা মণিপুরেও। ওয়াংজিং নদীর পানি বেড়ে প্লাবিত হয়েছে রাজধানী ইম্ফলের দক্ষিণাঞ্চল। ডুবে গেছে সড়ক, পানি ঢুকে পড়েছে বিভিন্ন ভবন, এমনকি হাসপাতালেও। জওহরলাল নেহেরু মেডিকেল কলেজ হাসপাতালে পানি ওঠায় পাঠদানের পাশাপাশি ব্যাহত হচ্ছে চিকিৎসা সেবা। কর্তৃপক্ষের আদেশে এরই মধ্যে অধ্যয়নরত শিক্ষার্থীরা হোস্টেল ছেড়ে নিরাপদ স্থানে চলে গেছেন, এমনকি হাসপাতাল ছেড়ে যেতে বাধ্য হচ্ছেন রোগীরাও। মঙ্গলবার পর্যন্ত এখানে 424 জন রোগী ভর্তি ছিল, যাদের মধ্যে 29 জন আইসিইউতে ভর্তি। অন্যরা সহজে অন্য হাসপাতালে চলে যেতে পারলেও আইসিইউতে থাকা রোগীদের নিয়ে আমরা খুব বিপাকে আছি। আমাদের হোস্টেলে সব ধরনের সুযোগ সুবিধা আপাতত বন্ধ রয়েছে। বিশেষ করে এখানে খাবারের কোনো ব্যবস্থা নেই। বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকায় রান্নারও কোনো ব্যবস্থা করা যাচ্ছে না। এ কারণে আমাদের চলে যেতে হচ্ছে। এদিকে ভারতের উত্তরাখণ্ডে ভারী বৃষ্টির কারণে ভয়াবহ বন্যা ও ভূমিধসের ঘটনা ঘটেছে। এতে মারা গেছেন বেশ কয়েকজন, নিখোঁজ আছেন অনেকে। ভূমিধসের কারণে ধসে পড়েছে অনেক ঘরবাড়ি, চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে সড়ক। ক্ষতিগ্রস্ত এলাকার রাস্তাঘাট সংস্কারে এরই মধ্যে কাজ শুরু করেছে স্থানীয় প্রশাসন, পুলিশ থেকে শুরু করে স্বেচ্ছাসেবীরাও। গত সোম এবং মঙ্গলবারের ভারী বৃষ্টিতে এখানে বড় ধরনের ক্ষতি হয়েছে। নিখোঁজদের উদ্ধারে বিভিন্ন টিম সম্মিলিতভাবে উদ্ধার কাজ চালাচ্ছে। পাশাপাশি অব্যাহত রয়েছে ত্রাণ বিতরণ কার্যক্রম। ভারতের অন্যান্য রাজ্যেও চলতি বর্ষা মৌসুমে বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। পাঞ্জাবে এবারের বন্যায় এ পর্যন্ত মারা গেছেন অন্তত 40 জন। পশ্চিমবঙ্গের জলপাইগুড়িতে আশ্রয়হীন হয়েছে বহু মানুষ। বাদ যায়নি দেশটির বাণিজ্যিক রাজধানী মুম্বাইও। নাসরিন রুমি, সময় সংবাদ। ইরানের ওপর আবারও নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। দেশটির তেল বিক্রয়ে জড়িত কয়েকজন ব্যক্তি ও প্রতিষ্ঠানকে নিষেধাজ্ঞার আওতায় আনা হয়েছে। যুক্তরাষ্ট্রে থাকা এসব ব্যক্তি ও প্রতিষ্ঠানের সম্পদ জব্দ করা হবে। এর মধ্যেই ইসরায়েলের হয়ে গুপ্তচর বৃত্তির দায়ে একজনকে মৃত্যুদণ্ড দিয়েছে তেহরান। ইসরায়েলের সঙ্গে সংঘাতের পর থেকেই গুপ্তচর ধরতে অভিযান চালাচ্ছে ইরান। সম্প্রতি গুপ্তচর বৃত্তির অভিযোগে একজনের মৃত্যুদণ্ড কার্যকর করেছে তেহরান। তার বিরুদ্ধে অভিযোগ, সার্ভার রুম ও নিরাপত্তা কেন্দ্র থেকে তথ্য সংগ্রহ করে ইসরায়েলি চালকদের কাছে সরবরাহ করত। মানবাধিকার সংগঠনগুলোর দাবি, অভিযুক্তদের নির্যাতন করে স্বীকারোক্তি নেওয়া হচ্ছে। এতে বিচার প্রক্রিয়া ও আদালতের স্বচ্ছতা নিয়েও উদ্বেগ জানিয়েছে তারা। এদিকে ইরানের তেল বিক্রির বিরুদ্ধে নিষেধাজ্ঞার মাত্রা বাড়িয়েছে যুক্তরাষ্ট্র। দেশটির অর্থ দপ্তর বলছে, ইরানের সামরিক কর্মকাণ্ডের তহবিল, স্থানান্তর ও তেলের বিক্রয়ে জড়িত কয়েকজন ব্যক্তি ও প্রতিষ্ঠানকে নিষেধাজ্ঞার আওতায় আনা হয়েছে। এ পদক্ষেপে তালিকাভুক্ত ব্যক্তি যুক্তরাষ্ট্রে থাকা সম্পদ হারাবে। এমনকি মার্কিন নাগরিক ও কোম্পানিগুলো তাদের সঙ্গে ব্যবসা করতে পারবে না। মার্কিন নিষেধাজ্ঞা ইরানের তেল বৈধ বাজারে প্রবেশ কঠিন করে তুলতে পারে। তবে ইরানের পক্ষ থেকে নতুন নিষেধাজ্ঞা নিয়ে এখনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া আসেনি। নাদিম মারজান, সময় সংবাদ। যুক্তরাষ্ট্র ভারতের মধ্যে পুনরায় শুরু হয়েছে বাণিজ্য আলোচনা। দুই দেশের এই উদ্যোগকে ইতিবাচক আগামীর দিক নির্দেশক হিসেবে উল্লেখ করেছে ভারতের বাণিজ্য মন্ত্রণালয়। ভারতের পররাষ্ট্রমন্ত্রী নরেন্দ্র মোদীকে জন্মদিনের শুভেচ্ছা জানাতে টেলিফোন করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পরে নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে মোদীকে বন্ধু আখ্যা দিয়ে ট্রাম্প বলেন, ইউক্রেনে যুদ্ধ বন্ধের আলোচনায় কার্যকর ভূমিকা রাখছে ভারত। নিষেধাজ্ঞা উপেক্ষা করে রাশিয়ার কাছ থেকে জ্বালানি তেল অব্যাহত রাখায় ভারতের ওপর অতিরিক্ত শুল্ক আরোপ করে ট্রাম্প প্রশাসন। এ নিয়ে শুরু হয় টানাপোড়েন, বন্ধ হয়ে যায় বাণিজ্য আলোচনা। তবে স্থানীয় সময় সোমবার এই তিক্ততা ভুলে ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ফোন করে জন্মদিনের শুভেচ্ছা জানান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পরে নিজেদের সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে এ নিয়ে একটি পোস্ট দেন মার্কিন প্রেসিডেন্ট। এ সময় মোদীকে একজন প্রকৃত বন্ধু আখ্যা দিয়ে ট্রাম্প বলেন, ইউক্রেন যুদ্ধ বন্ধের আলোচনায় কার্যকর ভূমিকা রাখছে ভারত। দুই নেতার টেলিফোন আলাপে রাশিয়া ইউক্রেন যুদ্ধের শান্তিপূর্ণ সমাধানে তার সাম্প্রতিক উদ্যোগের কথা তুলে ধরেন ট্রাম্প। যুক্তরাষ্ট্রের এই প্রচেষ্টাকে সমর্থন জানান মোদী। ভারত যুক্তরাষ্ট্র অংশীদারিত্বকে নতুন উচ্চতায় উন্নীত করার জন্য পুরোপুরি প্রতিশ্রুতিবদ্ধ বলে জানান মোদী।
দুই নেতার টেলিফোন আলাপের মধ্যেই যুক্তরাষ্ট্র ও ভারতের মধ্যে আবারও বাণিজ্য আলোচনা শুরুর খবর প্রকাশ করেছে বিভিন্ন সংবাদ মাধ্যম। ভারতের বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয়ের সঙ্গে এরই মধ্যে মার্কিন প্রতিনিধি দলের প্রাথমিক আলোচনায় ইতিবাচক অগ্রগতি হয়েছে বলেও ওই প্রতিবেদনে উল্লেখ করা হয়। দুই দেশের মধ্যে বাণিজ্য ঘাটতি কমানোর পাশাপাশি পারস্পরিক স্বার্থ রক্ষায় উভয় পক্ষ একমত হয়েছে বলেও জানানো হয়। অর্জিতা শেহজিন, সময় সংবাদ। আন্তর্জাতিক সময় আরও থাকছে। অভিবাসীদের অধিকারের দাবিতে পর্তুগালে পার্লামেন্টের সামনে বিক্ষোভ। স্থানীয়দের পাশাপাশি প্রবাসী বাংলাদেশিদের অংশগ্রহণ, বৈধ অভিবাসীদের হয়রানি না করার আহ্বান। যুক্তরাষ্ট্রে কঠোর বামপন্থীদের ফ্যাসিবাদ বিরোধী সংগঠন অ্যান্টিফাকে সন্ত্রাসী সংগঠন হিসেবে তালিকাভুক্ত করল ট্রাম্প প্রশাসন। স্থানীয় সময় বুধবার এ সংক্রান্ত একটি নির্বাহী আদেশে সই করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ঘনিষ্ঠ মিত্র কঠোর ডানপন্থী নেতা চার্লি কার্ক হত্যার পরপরই সংগঠনটির বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিলেন মার্কিন প্রেসিডেন্ট। নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে ট্রাম্প বলেন, অ্যান্টিফাকে সন্ত্রাসী সংগঠন হিসেবে তালিকাভুক্তের পাশাপাশি যেসব সংগঠন কিংবা ব্যক্তি তাদের অর্থায়ন করছে তাদের বিরুদ্ধেও তদন্তের মাধ্যমে আইনি ব্যবস্থা নেওয়া হবে। এর আগে ইউটাহ অঙ্গরাজ্যের পাবলিক প্রসিকিউটর চার্লি কার্ক হত্যায় জড়িত 22 বছর বয়সী টেইলর রবিনসনের মৃত্যুদণ্ডের দাবি করলেও তার বিরুদ্ধে কোনো সংগঠনের সঙ্গে জড়িত থাকার প্রমাণ উত্থাপন করতে পারেনি। অ্যান্টিফাকে সন্ত্রাসী সংগঠন হিসেবে তালিকাভুক্তের বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি হোয়াইট হাউস। আবারও নিম্নমুখী যুক্তরাজ্যের চাকরির বাজার। গেল মাসে দেশটির বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠানে বেতনভুক্ত কর্মচারীর সংখ্যা কমেছে প্রায় 8,000। পরিসংখ্যান বলছে এ নিয়ে টানা 7 মাসের মধ্যে কর্মসংস্থান হ্রাস পেয়েছে দেশটিতে। কমেছে বেতন বৃদ্ধির হারও। অর্থমন্ত্রীর র্যাচেল রিভসের কর বৃদ্ধি করায় সিদ্ধান্তকে এই পরিস্থিতির কারণ হিসেবে দায়ী করছে বেশিরভাগ প্রতিষ্ঠান। রাজনৈতিক অস্থিরতা ও অর্থনৈতিক অস্থিতিশীলতায় টালমাটাল বিশ্ব। অতিরিক্ত মূল্যস্ফীতির চাপে বিভিন্ন দেশের চাকরির বাজারেও দেখা দিয়েছে অনিশ্চয়তা। এ তালিকা থেকে বাদ যায়নি যুক্তরাজ্য। দেশটির সরকারি পরিসংখ্যান বিষয়ক সংস্থা অফিস ফর ন্যাশনাল স্ট্যাটিস্টিক্সের তথ্য, টানা 7 মাসের মতো দেশটিতে বেসরকারি খাতে কর্মসংস্থান হ্রাস পেয়েছে। কমেছে বেতন বৃদ্ধির হারও। আগস্ট মাসে বেতনভুক্ত কর্মচারীর সংখ্যা কমেছে প্রায় 8,000। অনেক প্রতিষ্ঠান নিয়োগ সতর্কতার কারণ হিসেবে যুক্তরাজ্যের অর্থমন্ত্রী র্যাচেল রিভসের কর বৃদ্ধি করার সিদ্ধান্তকে দায়ী করেছে। আবার কিছু প্রতিষ্ঠান পরবর্তী বাজেটে আরও কর বৃদ্ধির আশঙ্কায় নিয়োগ স্থগিত রাখছে। অর্থনীতিবিদদের ধারণা, সম্ভাব্য কর পরিবর্তনের বিষয়ে আরও স্পষ্ট সিদ্ধান্ত না আসা পর্যন্ত বেশ কিছু ব্যবসা প্রতিষ্ঠান কর্মী নিয়োগ দেয়া থেকে বিরত থাকবে। বর্তমানে যুক্তরাজ্যের মূল্যস্ফীতি 3.8%, যা দেশটির কেন্দ্রীয় ব্যাংকের লক্ষ্যমাত্রার থেকে প্রায় 2% বেশি। অন্তরা সেন, সময় সংবাদ। অপ্রাপ্তবয়স্কদের জন্য সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারে নিষেধাজ্ঞা ও সীমিত করার আইন বাস্তবায়ন করতে যাচ্ছে অস্ট্রেলিয়া। তরুণদের মানসিক স্বাস্থ্যের ওপর নেতিবাচক প্রভাব নিয়ে উদ্বেগের কারণেই এই উদ্যোগ নিয়েছে দেশটি। অস্ট্রেলিয়া থেকে বিস্তারিত SM আমিনুল রুবেলের রিপোর্টে। সম্প্রতি অস্ট্রেলিয়া সরকার বিশ্বে প্রথম দেশ হিসেবে 16 বছর বয়সের কম বয়সীদের জন্য সব ধরনের সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারে নিষেধাজ্ঞা আইন জারি করে। তরুণদের মানসিক স্বাস্থ্যের উপর নেতিবাচক প্রভাব নিয়ে উদ্যোগের কারণে অস্ট্রেলিয়ার পার্লামেন্টে এই নিষেধাজ্ঞা 2024 সালের নভেম্বরে আইনে পরিণত হয়। যোগাযোগ মন্ত্রী মিশেল রোল্যান্ড জানান, ফেসবুক, টিকটক, ইনস্টাগ্রাম, টুইটার, এমনকি ইউটিউবও এই নিষেধাজ্ঞার আওতায় পড়বে। সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোকে 1 বছর সময় দেওয়া হয় অপ্রাপ্তবয়স্ক ব্যবহারকারীদের অ্যাকাউন্ট নিষ্ক্রিয় করার জন্য। তবে এখন পর্যন্ত চোখে পড়ার মতো কার্যক্রম দেখাতে ব্যর্থ হয়েছে মাধ্যমগুলো। এদিকে শিক্ষকদের কাছে জনপ্রিয় ভিডিও শেয়ারিং সাইট হিসেবে ইউটিউবকে এই আইনের নিষেধাজ্ঞা থেকে অব্যাহতি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অস্ট্রেলিয়ায় প্রবাসী বাংলাদেশিদের সন্তানদের বেশিরভাগই 16 বছরের নিচে এবং সবাই সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারকারী। SM আমিনুল রুবেল, সময় সংবাদ, অস্ট্রেলিয়া। ভারতের পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতায় সাইনবোর্ডে বাংলা লেখা বাধ্যতামূলক করা হয়েছে। কলকাতা পৌরসভা নির্দেশ দিয়েছে, আগামী 30 সেপ্টেম্বরের মধ্যে সব সাইনবোর্ডে অন্য ভাষার পাশাপাশি বাংলায় লেখা থাকতে হবে।
নির্দেশ অমান্য করলে বাতিল হতে পারে ট্রেড লাইসেন্স, এমনকি নগদ জরিমানাও করা হবে। কলকাতা থেকে বিস্তারিত জানাচ্ছেন সুব্রত আচার্য, ছবি তুলেছেন বিশ্বজিৎ দাস। কলকাতা শহর জুড়ে সর্বত্রই চোখে পড়ে ইংরেজি ও হিন্দি ভাষার সাইনবোর্ড, অথচ শহরের অধিকাংশ মানুষ বাংলায় কথা বললেও সাইনবোর্ডে তেমন প্রাধান্য দেখা যায় না, বরং সম্প্রতি সময়ে আগের তুলনায় বাংলা লেখার প্রবণতাও কমে গেছে। পরিস্থিতি বিবেচনা করে এবার কলকাতা পৌরসভা কঠোর অবস্থান নিয়েছে। 30 সেপ্টেম্বরের মধ্যে সব প্রতিষ্ঠানের সাইনবোর্ডে বাংলায় নাম উপরের অংশে স্পষ্ট থাকতে হবে। অন্যান্য ভাষায় নাম লেখার অনুমতি থাকলেও বাংলা বাধ্যতামূলক করা হয়েছে। 206 বর্গ কিলোমিটার আয়তনের এই শহরের 144টি ওয়ার্ডে এই সিদ্ধান্তের আওতায় আনা হয়েছে। না মানলে অভিযুক্ত ব্যবসা প্রতিষ্ঠানের ট্রেড লাইসেন্স বাতিলের পাশাপাশি আর্থিক জরিমানার মুখেও পড়তে হবে। পৌর কর্তৃপক্ষের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন অনেকে, যদিও রয়েছে মিশ্র প্রতিক্রিয়াও। মুখ্যমন্ত্রীর নির্দেশে যেটা উনি করেছেন, এটা আমাদের গর্বের ব্যাপার যে যেখানে থাকছি সেখানে বাংলা ভাষার কোনো হোর্ডিং পোস্টার থাকবে না, অন্য ভাষা থাকবে। আমরা কি যদি দক্ষিণে যাই, দক্ষিণের ভাষাকে বাদ দিয়ে হিন্দি বা ইংরেজি ভাষা থাকে, দক্ষিণের ভাষা থাকে, তার সঙ্গে অন্য কিছু থাকতে পারে। সুতরাং কলকাতায় আমরা যেখানে বাংলা ভাষায় কথা বলছি সেখানে বাংলা ভাষায় হোর্ডিং পোস্টার থাকবে না, এটা হতেই পারে না। অবশ্যই এটা অসাধারণ। হঠাৎ করে শারদ উৎসব, যেখানে কোটি কোটি টাকার বাণিজ্যিক প্রতিষ্ঠান, বিজ্ঞাপনের প্রতিষ্ঠান তার নিজের ব্যবস্থা করেছে, সেই মুহূর্তে দাঁড়িয়ে কর্পোরেশনের ফতোয়া কতটা লাগু করতে পারবে কর্পোরেশন, সেটা নিয়ে চিন্তিত আমরা। কলকাতা পৌরসভার হিসেব অনুযায়ী শহরে নথিভুক্ত ব্যবসা প্রতিষ্ঠানের সংখ্যা প্রায় 6 লাখ, আর অনিবন্ধিত প্রতিষ্ঠানের সংখ্যা 10 লাখেরও বেশি। বাংলা ভাষা এবং বাঙালি আনাকে বাঁচিয়ে রাখার আন্দোলন শুরু করেছে রাজ্যের শাসক তৃণমূল কংগ্রেস। জুলাই মাস থেকে অব্যাহত এই আন্দোলনের অংশ হিসেবেই কলকাতা কর্পোরেশন কলকাতার সমস্ত সাইনবোর্ড বাংলায় লেখা বাধ্যতামূলক করার এই সিদ্ধান্তকে কলকাতাবাসী দেখছেন ইতিবাচক দৃষ্টিতে। কলকাতা পৌর সংস্থার সামনে থেকে সুব্রত আচার্য, সময় সংবাদ। বৈষম্যমূলক অভিবাসন নীতি অভিবাসীদের মানবিক অধিকারের দাবিতে পর্তুগালে পার্লামেন্টের সামনে বিক্ষোভ হয়েছে। এতে স্থানীয়দের পাশাপাশি অংশ নেন প্রবাসী বাংলাদেশিরা। বৈধ অভিবাসীদের হয়রানি না করে তাদের প্রতি সরকারকে আন্তরিক হওয়ার আহ্বান জানান সবাই। লিসবন থেকে তারিকুল হাসান আশিকের রিপোর্টে বিস্তারিত। বুধবার স্থানীয় সময় দুপুরে অভিবাসীদের প্রতি নানা বৈষম্য ও অন্যায়ের প্রতিবাদের পাশাপাশি মানবিক নানা দাবি নিয়ে পর্তুগালের পার্লামেন্টের সামনে জড়ো হন দেশটিতে বসবাসরত হাজারো অভিবাসী। অভিবাসীরা অপরাধী না বা সবার জন্য ডকুমেন্টস এমন নানা স্লোগানে মুখর হয়ে ওঠে পুরো এলাকা। বর্ণ বৈষম্য ও সেবা নিতে গিয়ে নানা ক্ষেত্রে হয়রানির অভিযোগ করেন বিক্ষোভে অংশগ্রহণকারীরা। কোনো ফৌজদারি অপরাধ না থাকলেও সেনজেন ইনফরমেশন সিস্টেমে থাকা অন্যান্য দেশের সাধারণ অ্যালার্ট বা নিষেধাজ্ঞার কারণে রেসিডেন্স পারমিট না দিয়ে গ্রেপ্তার ও দেশ থেকে বিধিনিষেধের কড়া সমালোচনা করেন অভিবাসী নেতারা। এমন পরিস্থিতিতে রেসিডেন্স কার্ড ইস্যুর ক্ষেত্রে পর্তুগালের প্রচলিত আইনের বিভিন্ন ধারাও তুলে ধরেন তারা। অভিবাসীদের অধিকার নিয়ে কাজ করা সংগঠন সলিডারিটি ইমিগ্রেন্টের আহ্বানে সাড়া দিয়ে সমাবেশে অংশ নেন প্রবাসী বাংলাদেশিরাও। আমরা এদেশে ট্যাক্স প্রদান করে এদেশে উন্নয়নে সহযোগিতা করে থাকি। পর্তুগালে বর্তমান যে পরিস্থিতি খুবই ভয়ানক। আমরা চাই আমাদের সাথে যেন কোনো বৈষম্যতা করা না হয়। পর্তুগালে বসবাস করা সকল দেশের প্রবাসীদের মানবিক মর্যাদা এবং অধিকার আদায়ের লক্ষ্যে আমরা বাংলাদেশিদের পক্ষে আজকে রাজপথে বিক্ষোভে অংশগ্রহণ করেছি। অভিবাসীদের সাথে সংহতি জানিয়ে সমাবেশে অংশ নেন পর্তুগিজরাও। এখনো পর্তুগালে অভিবাসী প্রয়োজন উল্লেখ করে সরকারকে তাদের প্রতি আন্তরিক হবার আহ্বান জানান তারা। আমরা অভিবাসীদের দাবিগুলোর সঙ্গে একাত্মতা প্রকাশ করছি। অভিবাসীরা এখানে কাজ করছে, অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। তাদের প্রতি বৈষম্য বা অন্যায়ভাবে গ্রেপ্তার অথবা হয়রানিকে আমি প্রহসনমূলক মনে করি। আমাদের রাজনৈতিক দলগুলোর উচিত যারা এদেশের আইনে কোনো অপরাধ করেনি বা এদেশ গঠনে কাজ করছে তাদের বসবাসের সুন্দর পরিবেশ তৈরি করে দেয়া। সিস অ্যালার্ট থাকায় সাম্প্রতিক সময়ে প্রক্রিয়াধীন থাকা বেশ কিছু অভিবাসীদের রেসিডেন্স পারমিট না দিয়ে তাদের প্রসেস বাতিল করে দেশ থেকে নোটিশ বা গ্রেপ্তারও করেছে পর্তুগালের অভিবাসন সংস্থা আইমা। এমনকি রেসিডেন্স পারমিট রিনিউ করতে গিয়েও একই পরিস্থিতির মুখোমুখি হচ্ছেন অভিবাসীরা। আজকের এই সমাবেশে অংশগ্রহণকারীরা বলছে, ইউরোপে মানবিক দেশ হিসেবে পরিচিত পর্তুগালে অভিবাসীরা নানা অন্যায় ও বৈষম্যের শিকার, যা বর্তমান সরকারের বৈষম্যমূলক অভিবাসন নীতিরই ফল।
তাই অভিবাসন সংক্রান্ত যে কোনো ইস্যুতে আরও একটু মানবিক দৃষ্টিভঙ্গি বজায় রেখে সরকারকে পদক্ষেপ নেওয়ার আহ্বান তাদের। তারিকুল হাসান আশিক, সময় সংবাদ, লিসবন, পর্তুগাল। আন্তর্জাতিক সময় শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। ইসরায়েলের বিরুদ্ধে কঠোর নিষেধাজ্ঞার প্রস্তাব ইউরোপীয় কমিশনের। যুদ্ধ বন্ধের দাবিতে চলছে বিক্ষোভ। দখলদার বাহিনীর তাণ্ডবে একদিনে নিহত আরও 61 ফিলিস্তিনি। এবং যুক্তরাষ্ট্রে আবারও বন্দুক সহিংসতা। এবার পেনসিলভেনিয়ায় গুলিতে 3 পুলিশ কর্মকর্তা নিহত, গুরুতর আহত 2। হামলাকারীর আত্মহত্যা। লকডাউন গোটা এলাকা। এই ছিল আন্তর্জাতিক সময় সংবাদের সঙ্গে থাকবেন জুম্মান সাদিক জ্যাভলিন। ধন্যবাদ কাজল। সময় সংবাদ নিয়ে ফিরছি কিছুক্ষণ পরেই, সঙ্গে থাকুন সময়ের।